সো অনেকগুলা প্রজেক্ট হয়নি, এখনো চলমান আছে। এটাও একটা ফ্যান্টাস্টিক। আমি একটু এটা থেকে শুরু করি। সেটা হচ্ছে আমরা প্রথমে বলে আসছি যে একটা এফিশিয়েন্ট পোর্ট আমাদের খুবই দরকার। আমি এটা এখনো বিশ্বাস করি যে আমাদের একটা এফিশিয়েন্ট পোর্ট খুবই দরকার। বাংলাদেশের পোর্ট র্যাঙ্কিং 339 নম্বর র্যাঙ্কিং দিয়ে বিদেশি বিনিয়োগও আসবে না, এলডিসি গ্র্যাজুয়েট ঠিকভাবে হবে না, এবং কখনোই আমরা এফিসিয়েন্সি, করাপশন, এই যে ইনএফিশিয়েন্ট এবং করাপ্ট একটা পোর্টের যে স্টিকার, এই স্টিকার থেকে আমরা কোনোদিন মুক্তি পাবো না। তো এই মুক্তিটা হলে আমাদেরকে আসলে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের পোর্ট অপারেট করতে হবে। তো এখন যদি আমরা নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটাকে কনভার্ট করতে পারি, খুব ভালো। আপনারা অলরেডি জানেন যে লালদিয়ার এগ্রিমেন্ট তো সাইন হয়ে গেছে। নিউ মেরিন যদি নিজে নাও কনভার্টেড হয়, আসলে 2028-29 এর মধ্যে আমরা একটা আসলেই গ্লোবাল স্ট্যান্ডার্ড পোর্ট নিউ মেরিন এর ঠিক পাশেই লালদিয়া কন্টেইনার টার্মিনাল হিসেবে পাবো, এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালও ততদিনে উঠে চলে আসবে। তাদের যেটা আমার মনে হয় যে আমার যে ভয়টা আছে একই সাথে, সেটা হচ্ছে যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল আসলে সিগনিফিকেন্টলি বিজনেস লুজ করা শুরু করবে, কারণ সে তখন তার কম্পিটিটর স্ট্যান্ডার্ডে যখন সার্ভিসটা দিতে পারবে না, তখন তারা এটা আর কন্টিনিউ করতে পারবে না। ইন এনি কেস, আমার জেনুইন ফিলিং হচ্ছে যে এই কার্যক্রমগুলো হয়তো ভবিষ্যৎ সরকার এমনি চালিয়ে নিয়ে যাবে। বিনিয়োগের ক্ষেত্রে একইভাবেই আমি যদি চিন্তা করি যে একটা শক্ত পাইপলাইন তৈরি করা হয়েছে। আমরা এটা বেশ কয়েকবারই বলেছি আপনাদেরকে পাবলিকলি যে পাইপলাইন গঠন করা এই আমাদের একটা টার্গেট ছিল, আর একটা বড় টার্গেট ছিল যে একদম ফাউন্ডেশন সমাধান করে দিয়ে যাওয়া। এটা অবশ্যই খুবই স্বাভাবিক যে আপনার এত বড় একটা গণঅভ্যুত্থান পরবর্তী বছরে বিনিয়োগ হঠাৎ করে 10 গুণ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। এটা একটা মানে মিডিয়াম টার্ম কিছু গোল মিডিয়াম টার্ম গোল নিয়ে আমরা কাজ করছি। তা আমার আশা থাকবে যে এই আগামী সরকার যখন আসবে, তারা যদি সেম ট্র্যাকটা ফলো করে, তাহলে আমি আশাবাদী যে আগামী সরকারের মাঝামাঝি নাগাদ, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট স্পেসে আসলে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। বাট সেই ইমপ্রুভমেন্টটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে এই সিলিংগুলোকে কিন্তু ভাঙতে হবে। আমরা কয়েকটা অ্যাবসোলুট ইকোনমিক ডেভেলপমেন্ট সিলিং এর মধ্যে অপারেট করি। একটা হচ্ছে আমাদের জ্বালানি স্বল্পতা, এনার্জি শর্টেজ। আমি এটা বারবার বলছি যে এই সব প্রবলেমটা সলভ করতে না পারলে আমাদের বিনিয়োগ বাড়বে না। পোর্ট কেপেবিলিটি, এই লজিস্টিক্স কেপেবিলিটি বাংলাদেশের, আপনারা জানেন যে গ্লোবাল অ্যাভারেজ হচ্ছে 10%, আমাদের হচ্ছে কস্ট টু লজিস্টিক্স হচ্ছে 16%। এই ইনএফিসিয়েন্সি এবং এরকম এই স্ট্যান্ডার্ডে পোর্ট চালালে আমাদের ইনভেস্টমেন্ট নাম্বারটা সবসময় এই লেভেলেই থেকে যাবে, কখনোই আমরা বিদেশি বিনিয়োগ আসলে পাবো না। তো এবং একই সাথে আমি সবসময় বলি যে এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইনিং, এই বড় বড় আইটেমগুলোকে আমাদের ট্যাকল করতে পারতে হবে। তা না হলে আমি যতই ইনভেস্টমেন্ট সামিট করি, আমি যতই বিভিন্ন জায়গায় গিয়ে বলে বেড়াই আমার এখানে বিনিয়োগ করুন, বিনিয়োগকারীরা এসে যখন প্র্যাকটিক্যালি দেখবেন যে এখানে এই সমস্যাগুলো বিদ্যমান, তখন আসলে ওনারা বিনিয়োগ করবেন না। আপনার দ্বিতীয় প্রশ্ন আমি এরপরে কি হবে এটা এক্স্যাক্টলি। সো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমার মনে হয় যে আর 2-4 দিন পরে ইলেকশন, আমরা ইলেকশনে ফোকাস করি, তারপরে দেখা যাবে, তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সেটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড হচ্ছে যুক্তরাজ্যে তাদের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ ছিল একটা বন্দর নির্মাণের ক্ষেত্রে, এবং যুক্তরাষ্ট্র কিন্তু তাদের সাথে চুক্তি করেনি শেষ পর্যন্ত। যে তো সেখানে বাংলাদেশ কেন এত আগ্রহী? আবার হচ্ছে এর আগে পানগাঁও এবং লালদিয়ার ক্ষেত্রে যেটা দেওয়া হলো, এটিএম এর ক্ষেত্রে হচ্ছে দুর্নীতি এবং হচ্ছে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত ছিল। তো সেখানে বাংলাদেশ কেন তড়িঘড়ি করে তাদের সাথে চুক্তি করলো? ডিপির সাথে তো চুক্তি হয়নি, আপনি বলছেন এপিএম এর সাথে কেন করলো? আচ্ছা, ডিপির সাথে কেন আগ্রহী? আপনার ইনফরমেশনে মনে হয় একটু ভুল আছে। যুক্তরাজ্যের সাথে এবং যুক্তরাষ্ট্রের দুইটাতেই ডিপি ওয়ার্ল্ডের এই মুহূর্তে পোর্ট আছে। তারা মাল্টিপল পোর্টস ওখানে অপারেট করেন, তার মধ্যে একটা হয়তো ক্যান্সেল করে দিয়েছেন, অন্যগুলো আছে। আমি খুব রিসেন্টলি একটা দেখেছি, সেটা হচ্ছে লন্ডনে এখন একটা নতুন পোর্ট হয়েছে, ঠিক লন্ডনের পাশে, সেটাও ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়েছে। এবং আমি যতদূর জানি যে সেটার কমার্শিয়াল নাম্বারস আর সো গুড যে এই পার্লামেন্টে প্রাইম মিনিস্টার গিয়ে, ইউকের প্রাইম মিনিস্টার গিয়ে ওই পোর্টের ব্যাপারে আলাদা করে 5 মিনিট কথা বলেছেন। তো আমার মনে হয় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন গ্লোবালি অপারেট করে, তখন অবশ্যই তাদের কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাদের এগেনস্টে অনেক ধরনের অ্যালিগেশনও আসে। সেটা আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেও দেখি,
এইচএসবিসি, আমি যে ব্যাংকে আগে কাজ করতাম, যেটা বাংলাদেশে এখনো অপারেট করে, তাদের নিয়েও কিন্তু মেক্সিকোতে একটা বিরাট অ্যালিগেশন ছিল, বিশাল জরিমানা করা হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশ থেকে আমরা এইচএসবিসি কালকে বের করে দিব। এইচএসবিসি বাংলাদেশে, ইনফ্যাক্ট বাংলাদেশ গভর্নমেন্টকে সবচেয়ে বেশি কমার্শিয়াল লোন দিয়েছে এইচএসবিসি অ্যাজ এ ব্যাংক। তো বাংলাদেশ সরকার তো এইচএসবিসি থেকে লোন নিচ্ছে, এমন না যে নিচ্ছে না। আমার মনে হয় না যে মাল্টিন্যাশনাল ব্যাংকের একটা লোকেশনের একটা স্পেসিফিক অ্যালিগেশনের জন্য তার সাথে আর কথা বলা যাবে না। আমাদের সরকারে যেরকম আমাদেরকে নিয়ে তো প্রচুর অ্যালিগেশন হয়, তাহলে এখন বাংলাদেশ সরকার সবার সাথে কথা বলা বন্ধ করে দিলে তো আপনি অপারেট করতে পারবেন না। সো আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমাদের সাথে ওনাদের যে চুক্তিটা হচ্ছে বা যেটা হতে চলেছে, সেটাতে যাতে আমরা আমাদের দেশের স্বার্থটা রক্ষা করতে পারি। এবং সেটার কারণেই কিন্তু দিনের পর দিন, প্রায় গত 1 মাস ধরে অলমোস্ট সপ্তাহে 7 দিন ধরে নেগোসিয়েশন চলছে, 24/7 নেগোসিয়েশন চলছে। কিন্তু আমরা অনেক পয়েন্টে, প্রিন্সিপাল পয়েন্টে এগ্রি করতে পেরেছি, কিছু পয়েন্টে এগ্রি করতে পারিনি। এবং যতক্ষণ পর্যন্ত আমরা না পারবো, যতক্ষণ পর্যন্ত আমাদের মনে না হবে যে আমাদের জাতীয় স্বার্থটা রক্ষা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নেগোসিয়েশন এই এগ্রিমেন্ট সাইন করবো না। খুব সিম্পল। সেম অ্যাপ্লাইজ টু এপিএম। এপিএম এর সাথে আমরা যখন করেছি, তখন আমাদের অনেক সময় লেগেছে নেগোসিয়েশনটা করতে, এবং করার শেষে আমাদের কাছে মনে হয়েছে যে ফাইনালি আমরা যেখানে আসতে পেরেছি, এটা আসলে আমাদের দেশের জন্য খুবই লাভজনক হবে, তখন আমরা সাইন করেছি। যারা বিরোধী আছেন তারা তো বলছেন যে যত পার্সেন্টেজ মানে যতটুকু জানা গেছে এই চুক্তি সম্পর্কে, আপনি তো ভালো জানেন, যারা বাইরে আছেন তারা তো পুরোটা জানেন না। তো যেটা বলা হচ্ছে যে যে লভ্যাংশটা আসবে সেটা আসলে ওই সময় মানে আরো 30 বছর পরে বা 45 বছর পরে ওটা যথেষ্ট হবে না, সেটা একটা বিষয়। আর আরেকটা বিতর্ক আছে যে যেহেতু এটিএম এর গুয়েতেমালাতে প্রুফ যে প্রায় $1350 মিলিয়ন তারা হচ্ছে গিয়ে ঘুষ দিয়েছে কাজ পাওয়ার জন্য। তো এরকম একটা আছে যে বাংলাদেশের ক্ষেত্রে এরকম এই ধরনের সুবিধা পাওয়ার বিনিময়ে দ্রুত কাজটা হয়েছে কিনা, এই ধরনের একটা বিতর্ক আছে। তো সেই বিতর্ক নিয়ে আপনার বক্তব্য কি? আচ্ছা, আপনার প্রশ্নের প্রথম অংশটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে এটা ঠিক যে আমি গত বেশ কিছুদিন ধরে আমাকে অনেকে জিজ্ঞেস করছে, আচ্ছা প্রফিটেবিলিটি নাকি এরকম থাকবে না, ওরকম থাকবে না। এটা খুবই আনফরচুনেট যে বাংলাদেশের আমরা কোনোভাবেই আমাদের নিজেদের স্বার্থে যেই ইনফরমেশনটা আমাদের নিজেদের কাছে রাখা দরকার, সেটাও আমরা রাখতে পারি না। আমরা নিজেদের দেশের স্বার্থটা না দেখে সেন্সিটাইজ করার জন্য সবকিছুকে মার্কেটে ছেড়ে দিই। যখন একটা বাইল্যাটারাল নেগোসিয়েশন চলে, তখন যদি আমি আমার হাতে যেই কার্ডগুলো আছে সব কার্ড পাবলিক ডোমেনে ফেলে রাখি, তাহলে আসলে ওই নেগোসিয়েশন থেকে দেশের জন্য ভালো কিছু বের করা খুব ডিফিকাল্ট। তো আমি গত 1 মাস ধরে এটা এক্সপিরিয়েন্স করলাম যে একটা কনসেশন এগ্রিমেন্ট প্রায় 300 পাতার একটা ডকুমেন্ট। এখানে ধরেন 200-250 আইটেম আছে। যখন প্রথম আমরা কথা বলতে শুরু করলাম, ডিপি ওয়ার্ল্ডের সাথে প্রথম মিটিংয়ে ওরা 1000টা পয়েন্ট ফ্ল্যাগ করেছিল আমাদেরকে, যে এই 1000টা পয়েন্ট নিয়ে আমাদের ডিসকাশন করা লাগবে এবং প্রত্যেকটাতে নেগোশিয়েট করা লাগবে। তো কিন্তু আমি দেখলাম যে সিলেক্টিভলি একটা পয়েন্ট উঠিয়ে নিয়ে এসে লোকজন বলছেন যে এই জায়গাটায় আমরা লস করে যাচ্ছি, হতে যাচ্ছে। ইটস আ প্যাকেজ। এবং পিপিপি খুবই কমপ্লেক্স একটা এগ্রিমেন্ট। আমাদের বাংলাদেশে এমনিতে অভিজ্ঞতার অভাব আছে, আমাদের কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে খুব বেশি পিপিপি প্রজেক্ট এখনো শেষ করতে পারিনি। সেই কারণে আমাদের এক্সপার্টদের মধ্যে অভিজ্ঞতার অভাব আছে। এইটা যখন পাবলিক ডোমেনে যায় এবং যখন পাবলিক ডোমেনে সবাই এক্সপার্ট হয়ে যান পিপিপি নিয়ে, তখন তারা বিভিন্ন ধরনের কনক্লুশন ড্র করেন একটা সংখ্যার উপর করে। তো এই কনক্লুশনগুলো আসলে এত মানে দ্য বেস্ট ওয়ে ফর মি টু এক্সপ্লেইন ইজ ভেরি চাইল্ডিশ। তো এই চাইল্ডিশ কনক্লুশনগুলো নিয়ে আমি একটা কমপ্লেক্স একটা নাম্বার কোড করে এটা প্রফিটেবল হচ্ছে, লস হচ্ছে, এত সিম্পল। বাট যেটা দুঃখজনক সত্যি কথা, সেটা হচ্ছে যখন এই নাম্বারটা পাবলিক ডোমেনে চলে যায়, বাংলাদেশ লুজেস আউট দ্য মোস্ট। ডিপি তখন আমাদের কাছে অনেক ইনফরমেশন আমরা চাই না ডিপি জানুক, কিন্তু দেখা যায় যে পাবলিক ডোমেন হয়ে ডিপি ওয়ার্ল্ডের কাছে চলে গেছে। ইটস ভেরি আনফরচুনেট। আর আপনার দ্বিতীয় পয়েন্টটা যে কোনো এনি কন্ট্রাক্ট দ্যাট গভর্নমেন্ট ডাজ, এটা অবশ্যই খুবই সূক্ষ্মভাবে এবং খুব ডিলিজেন্ট, এখানে কেউ কোনো ধরনের সুবিধা নিয়েছে নাই। যদি নিয়ে থাকে তাহলে তাদের বিচার, আর যদি কেউ না নিয়ে থাকে, তারা বিভিন্ন লোকজন একটা স্মিয়ারিং ক্যাম্পেইন চালাচ্ছে, তাদের একটু শাস্তি হওয়া উচিত, অথবা অ্যাটলিস্ট তাদের সামাজিকভাবে একটু হেয় করা দরকার, যে ভাই আপনারা মানুষজনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন, প্রুফ তো করতে পারেন। অযথা হয়রানি করার কি দরকার? একটা মানুষ যদি আসলেই কাজ করতে চায় এবং তারপরে তাকে নিয়ে আপনি 10 হলো না, তো অ্যালিগেশন গুলো দিয়ে আপনি আসলে কার উপকার করলেন আর কার। তো
I very much welcome any kind of investigation and any kind of on the APM ট্রানজাকশন, অ্যাবসলিউটলি এটা আমাদের করা উচিত। ভবিষ্যতে সরকার অ্যাবসলিউটলি তাদেরও করা উচিত যে এখানে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ হয়েছে কিনা। থ্যাংক ইউ। Any other question? Muntasir? আপনি 449 আন্দোলন কভার করছেন। আশিক ভাই, আমার খুব ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তো গেল 15-16 মাস আপনি এখানে ছিলেন, তো আমরা অব্যবস্থাপনা নিয়ে আমরা দেখি যে যখনই কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিতে যায় আমরা মানে কখনোই এটা ভাবি না যে আমরা তো প্রায় 400-র মধ্যে মানে শেষ দিকের একটা বন্দর, ওগুলো আমরা ভাবি না। আমরা সরাসরি ভাবি আসলেই বোধহয় দেশটা বিক্রি করে দেওয়া হচ্ছে। এবং আমরা সবসময় দেখি যে বছরের পর বছর বা মাসের পর মাস যখন সংস্কারের কথা বলা হয়, তীব্র আন্দোলন হয়, সে সময় বন্ধ থাকে, কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে কখনো দেখি নাই কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা, সেটা হোক শ্রমিক, সেটা হোক আপনি যে পদে আছেন, খুব রেয়ার কিছু মানে ব্যতিক্রম তার উদাহরণ হয় না। তো এই গেল 18 মাসে আপনি যেহেতু আপনার অভিজ্ঞতা থেকে বলেন, কারণ আপনি বিদেশেও ছিলেন, যে আসলে কোন কোন জিনিস পরবর্তী সরকার যদি ফলো না করে তাহলে এরকম একটা স্পর্শগত জায়গায় আসলে কখনই আমরা খুলে মাথা পিছু আয় আমাদের চেয়ে খুব বাজে অবস্থা, বিনিয়োগ আমাদের বাজে অবস্থা, তাদেরও বন্দর উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমরা দিতে পারি না। যদি একটু বলতেন। আমার কাছে মনে হয় যে কিছু ব্যাপারে আমাদের যেগুলো আমাদের দেশের জন্য অ্যাবসলুটলি মানে এখন ফরজের মতো হয়ে গেছে, সেইগুলোর ব্যাপারে আসলে পলিটিক্যাল কনসেনসাস থাকাটা খুব জরুরি। যেটা এত ডিপ ন্যাশনাল ইন্টারেস্ট ইস্যু যে এটা নিয়ে পলিটিক্যাল ডিভিশন করে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে দেশকে এগিয়ে না যেতে দেওয়াটা একটা পাপের পর্যায়ে পড়ে। তো আমি অনেক ক্ষেত্রে দেখেছি এই গত 1-1.5 বছর যে অনেক সময় জাস্ট কাউন্টার পলিটিক্যাল পজিশন নেওয়ার জন্য, বা উনি এটা বলেছেন আমি এটার উল্টা বলবো, এটা করার জন্য ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রাইমারি না ধরে অন্যান্য ফ্যাক্টরের উপর বেস করে লোকজন অনেক কথাবার্তা বলেন। এটা খুব আনফরচুনেট আমাদের দেশের জন্য। উই আর ভেরি আনফরচুনেট অ্যাজ এ কান্ট্রি ফর দ্যাট। এইটা এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা আমাদের সিভিল সোসাইটি বলেন, পলিটিক্যাল লিডার্স বলেন, সবাইকে আসলে এখান থেকে একটু সরে এসে যেটা কমন এজেন্ডাগুলোতে আসলে একসাথে থাকা খুব জরুরি। আর সরকারের ভিতরে আমার মনে হয় যে পারফরমেন্স ম্যানেজমেন্টের খুব ভয়ঙ্কর অবস্থা আসলে, মানে কোনো কেপিআই বেসড একটা প্ল্যান নাই। তো যদি করার মাধ্যমে আপনি অটোমেটিক সার্ভাইভ করে যেতে পারেন এবং প্রমোশন পেতে পারেন, তাহলে আসলে কোনোদিনই আমাদের মধ্যে এই এক্সিকিউশনের কালচারটা তৈরি হবে না। এই কারণেই আমরা প্রতি বছর বিরাট বাজেট করি, তারপরে অর্ধেক কার্যক্রম হয়, অর্ধেক হয় না, দেশ আগামী ধাপ। তো এই জায়গাগুলোতে আসলে সিগনিফিকেন্ট কাজ করার সুযোগ আছে। বাট উইল অল স্টার্ট ফ্রম লিডারশিপ যদি চান তাহলে ওখান থেকে আসলে এটা এই কালচারটাকে চেঞ্জ করা খুব দরকার। তা নাহলে আমরা এরকম এত কথা বলবো কিন্তু ফাইনালি আসলে আমরা সবসময় একটা ক্যাচ আপ গেমের মধ্যে, ভিয়েতনাম 10 কদম আগাবে, আমরা 2 কদম আগাবো, সো এই গ্যাপ কোনোদিন আমরা